নমস্কার, শুভ দীপাবলি, শুভ ভূত চতুর্দশী, শুভ নরক চতুর্দশী। যতই পার্শ্ববর্তী দেশে হিন্দুদের ওপর নির্যাতন চলুক না কেন, যতই ভারতবর্ষে আমাদের ওপর ভারতের জুডিশিয়ারি, ভারতবর্ষের একটা লবি সবাই মিলে যতই আমাদের অস্তিত্বকে, আমাদের হিন্দু অস্তিত্বকে একেবারে মিটিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, আমরা যতদিন বাঁচবো, মৃত্যুর আগের দিন পর্যন্ত কিন্তু এই সব দিনগুলো আমাদের কাছে শুভই থাকবে এবং আমাদের রিলিজিয়াস রিচুয়ালই থাকবে এবং আমরা সেই রিলিজন অর্থাৎ পুজো এবং সমস্ত ধর্মীয় আচার আমরা কিন্তু পালন করেই যাব। অনেক চেষ্টাতেও সেই আমাদেরকে সম্পূর্ণ মিটিয়ে দিতে কেউ পারবে না। কিন্তু বাংলাদেশি হিন্দু নির্যাতন এখনও চলেছে এবং একজন লোক, তার বাড়ি খুব অল্প দামে তাকে বিক্রি করে দেওয়ার জন্য জোর দেওয়া হচ্ছিল। তিনি রাজি হননি, সেই জন্য তাকে পিটিয়ে আধমরা করে ফেলা হয়েছে। অর্থাৎ তার জমি দখল, তার প্রপার্টি দখলের জন্য তাকে মারা হয়েছে। এবং এইটাই কিন্তু প্যাটার্ন, আদত উদ্দেশ্য কিন্তু এটাই, বাংলাদেশকে হিন্দু শূন্য করতে চাওয়া হচ্ছে এবং হিন্দুদের প্রপার্টি দখল করতে চাওয়া হচ্ছে। অর্থাৎ রাইট টু প্রপার্টি, যেটা একটা সাধারণ হিউম্যান রাইট। একটা মানুষ যদি তার যোগ্যতা থাকে, তাহলে তার নিজের মতো করে একটা প্রপার্টি ওন করার অধিকার যে তার থাকে, সেটাও কিন্তু বাংলাদেশের হিন্দুদের সেটাও কিন্তু নেই, সেটাকেও কিন্তু চ্যালেঞ্জ করা হচ্ছে এবং চিরকাল হয়ে এসছে, যে কারণে হিন্দু এক্সোডাস ফ্রম বাংলাদেশ হয়েছে এবং এখনও সেই জিনিস চলছে। উপরন্তু রাজশাহীর নওগাঁওতে কিন্তু গতকালও মন্দির এবং বিগ্রহ ভাঙচুর হয়েছে। শুধু কি বাংলাদেশে এই ঘটনা ঘটছে? বারুইপুরে ভারত পাকিস্তান ম্যাচে পাকিস্তান জয়ের পর বারুইপুরে কিন্তু শিব দুর্গার মূর্তির মধ্যে মা দুর্গার মূর্তির মুন্ডু ভেঙে উড়িয়ে দেওয়া হয়েছে। গ্রহরাজের একটি মন্দিরে ছিল মা লক্ষ্মীর প্রতিমা, সেই প্রতিমাকে ভেঙে ফেলা হয়েছে। অর্থাৎ আমাদের রাজ্যেও কিন্তু একই জিনিস ঘটে চলেছে। একই রকম ভাবে আমাদের রিলিজনকে, আমাদের ধর্মাচারকে কিন্তু ক্রমাগত চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। তো বারুইপুরে এই ঘটনা ঘটেছে। বারুইপুর মানে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবাতেও হয়েছে উপনির্বাচন। আমি সরাসরি এবার চলে যাচ্ছি উপনির্বাচনের ফলাফলের জায়গাটাতে। আসুন দেখে নেওয়া যাক। 4টি বিধানসভা ক্ষেত্রে নির্বাচন হয়েছে। কোচবিহারের দিনহাটা, দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা, নদিয়ার শান্তিপুর এবং উত্তর চব্বিশ পরগনার খড়দা। আমি কিন্তু খড়দা বা শান্তিপুরের ইলেকশন নিয়ে বিশেষ একটা কিছু বলতে চাইছি না, কারণ খড়দার লোকজন প্রায় 28,000 ভোট কম পড়েছে। মানে মে মাসে যত ভোট পড়েছিল খড়দায়, নভেম্বর মাসের ইলেকশনে কিন্তু এন্ড অক্টোবরের ইলেকশনে কিন্তু তার থেকে প্রায় 28,000 ভোট কম পড়েছে। পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে খড়দার মানুষ ভোট দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে, টায়ার্ড, দে আর ফ্রাস্ট্রেটেড, যে কত আর ভোট দেবো, এই সেদিন ভোট দিলাম, আবার আজকে ভোট দিচ্ছি। তো খড়দার মানুষ কিন্তু খুব একটা ভোটটাকে ঠিক প্রপার স্পিরিটে নেননি, তারা ফ্রাস্ট্রেটেড, ক্যাজুয়ালি ভোট দিয়েছেন এবং যথারীতি বিজেপির ভোট অনেক কমে গিয়েছে। সিপিএমের ভোট 26,000 সামথিং ছিল, এবারে এসে সিপিএমের ভোট কমে গেছে 16,000। তো প্রত্যেকেরই কিছু কিছু ভোট অনেকটাই কমে গিয়েছে। সুতরাং খড়দা আমি সেভাবে কিছু ধরছি না। শান্তিপুরে আসা যাক। শান্তিপুরে কিন্তু 93,000 সামথিং ভোট তৃণমূল পেয়েছিল মে মাসে এবং বিজেপি পেয়েছিল, আমি দেখে বলি, বিজেপি পেয়েছিল 1,09,722টি ভোট। বিজেপি জগন্নাথ সরকার পেয়েছিলেন 1,09,722টি ভোট আর তৃণমূল পেয়েছিল 93,844টি ভোট। আর এবার এসে এন্ড অক্টোবরের উপনির্বাচনে টিএমসি পেয়েছে 1,12,087টি ভোট। বিজেপির ভোট কমে গিয়ে 47,412টা হয়েছে। একটাই ইন্টারেস্টিং ফাইন্ডিং আমি যেটা খুঁজে পাচ্ছি শান্তিপুরের ইলেকশনে, সেটা হচ্ছে মে মাসে সিপিএম কিন্তু কোনো ভোট পায়নি। কংগ্রেস পেয়েছিল, কংগ্রেস সিপিএমের জোট ছিল এবং সেখানে কংগ্রেস পেয়েছিল 9,000-এর কিছু বেশি
ভোট, 9,000-এর কিছু বেশি ভোট। আর এবার এসে কিন্তু সিপিএম পেয়েছে 39,000 ভোট, অর্থাৎ স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওই ভোটে যারা বিজেপিকে ভোট দিয়েছিল তাদের একটা অংশ এবার সিপিএমকে ভোট দিয়েছে। মানে মে মাসে যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন তাদের একটা বড় অংশ এবার সিপিএমকে দিয়েছেন। ফলে সিপিএমের ভোট এবার 39,000-এরও কিছু বেশি হয়েছে, যেখানে মে মাসে সিপিএমের কোনো ভোট ছিল না। কংগ্রেস সিপিএম জোটের তরফ থেকে কংগ্রেস সিপিএম জোট পেয়েছিল 9,000 সামথিং ভোট। তো এত সত্ত্বেও শান্তিপুরে 47,000-এর কিছু বেশি ভোট বিজেপি পেয়েছে, অর্থাৎ বিজেপির কিন্তু একটা ডেডিকেটেড ভোট ব্যাংক শান্তিপুরে রয়েছে। তৃণমূলের ভোট খুব বেশি বাড়েনি, 93,000 থেকে 1,12,087, অর্থাৎ বৃদ্ধি, কিন্তু বিরাট একটা সিগনিফিকেন্ট বৃদ্ধি নয় ইন কম্প্যারিজন টু গোসাবা অ্যান্ড দিনহাটা। আমরা সোজাসুজি চলে আসি গোসাবায়। গোসাবাতে দেখা যাক গোসাবার ইলেকশন রেজাল্ট কেমন। গোসাবাতে মে মাসে তৃণমূল পেয়েছিল 1,05,723টি ভোট, আর এইবার এসে নভেম্বরে টিএমসি পেয়েছে 1,61,474টা ভোট। বিজেপি পেয়েছিল 82,094টি ভোট, আর এবার বিজেপি পেয়েছে মাত্র 18,423টি ভোট। আরএসপির ভোট বা নোটার ভোট সেগুলো কিন্তু মোটামুটি একই রয়েছে, আগেও যা ছিল মে মাসেও যা ছিল এখনো মোটামুটি কম্পেয়ারেবল। শুধু বিজেপির ভোট কমে 82,000 থেকে কমে 18,000 হয়ে গেছে। এইটি কিন্তু হয়েছে বেঙ্গল ভায়োলেন্স, ব্লেটেন্ট স্পাইন চিলিং পারসিকিউশন। গোসাবাতে হয়েছে। আমি আপনাদের জন্য আমি একবার একটা তথ্য দিতে চাই অ্যাবাউট কি ধরনের পারসিকিউশন ফেস করেছেন পশ্চিমবঙ্গের লোকেরা। গোসাবার এক দম্পতির ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে লেখা চিঠি, আমি সেটা আপনাদেরকে পড়ে শোনাতে চাই। ইনফ্যাক্ট বেঙ্গল ভায়োলেন্স নিয়ে আমি কিছু কাজ করেছি, আমার একটি অ্যানেকডোট, একটি বই আমি লিখেছি, একটি বই লেখার কাজ করেছি। আশা করি বইটি প্রকাশিত হবে, এবং প্রকাশিত হলে যথাসময় সেটা পাবলিক ডোমেইনে আসবে, আপনারাও জানতে পারবেন। তো সেই বইটির জন্য আমাকে কিন্তু বেঙ্গল ভায়োলেন্সের সব রকম ডেটা ভালো করে দেখতে হয়েছে, সমস্ত ধরনের কোয়ান্টিটেটিভ ডেটা অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ালিটেটিভ ডেটা। তো জিআইএ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির তরফ থেকে, মানে অ্যাডভোকেট মনিকা অরোরার টিম পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়ে বিভিন্ন বেঙ্গল ভায়োলেন্সের দ্বারা এফেক্টেড বিভিন্ন লোকের সমস্ত তথ্য তারা কালেক্ট করেছেন, এবং কালেক্ট করে তাদের অভিযোগকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের কাছে জমা দিয়েছেন। তাদের 355 পাতার একটা রিপোর্ট, তার মধ্যে সমস্ত তথ্য, অভিযুক্তদের সমস্ত রকম ডিটেল, তাদের পরিচয়পত্র, তাদের আবেদন, তাদের হাতে লেখা আবেদন, তাদের ফটো, তাদের আধার কার্ড, তাদের প্যান কার্ড, সমস্ত ডকুমেন্টের প্রসেসিং করেছে জিআইএ। তার থেকে গোসাবার একটি ঘটনা, গোসাবার এক দম্পতির পারসিকিউশনের বিবৃতি আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাইছি। দম্পতি লিখছেন, তারা কি লিখছেন আমি আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই। তারা লিখছেন যে, রেসপেক্টেড স্যার, উই ড্যাশ, আমি নামটা বলছি না, এজ 41 and dash Mondol, age 45, husband and wife, belong to the marginalized scheduled caste community in India, and our complaint is as under. We faced horrible post-poll violence from TMC cadres on 5th May 2021 after the declaration of result on 2nd May 2021. The specifics of the incident are as follows. At around 1 p.m. during the day, 7 to 8 TMC cadre attacked my home. They were carrying gun and iron rods. We got scared for our lives. They started ransacking our home and breaking all our household items. They set our bike on fire. They collected items from my home and burned them in front of our eyes in a bonfire.
They looted ornaments and tore down the beddings. They were so violent that they did not even spare few furniture items that were there and set them on fire using petrol. We have lost property worth rupees 3 lakh, which has been either completely destroyed or burnt into ashes. This property was a result of years of hard work and savings. They did not stop at this. They started abusing my wife dash in filthy language and threatened her. तुम्हारे जीवन नष्ट कर देंगे, जब तक टीएमसी है यहाँ से भाग जाओ. And then what's the other one? What's the next page says? Their father said, तुझे भी ऐसे ही पेट्रोल डालकर जला देंगे, तेरा रेप करके गला काट देंगे. Their father threatened, अगर बीजेपी करोगे तो तुम्हारे भी ऐसे मार देंगे और तुम्हें भी मार देंगे, तुम्हारा मर्डर करेंगे, यहाँ से भाग जाओ. Fearing for our lives, we ran off, and since then we are living as refugees away from our home. After the attack, I was forced to leave my house. Our house is being forcibly occupied by TMC Gundas. We had even gone to the police for complaint, but they said that they cannot give us any help. They told us to go away. We just gave them a very brief complaint and could not write all the facts. The police did not register a FIR. We are afraid of police as they have been blatantly siding with TMC cadres. There is deep sense of anguish and fear in our hearts, and there is every chance that we may be killed in or our women raped any day. List of accused person given in annexures. Yours faithfully. So, আপনারা বুঝতে পারছেন তারা কিভাবে পারসিকিউটেড হয়েছেন, কি ভয়ঙ্কর অবস্থা. এবং এটা কিন্তু একটা ঘটনা আমি আপনাদের কাছে উদাহরণ হিসেবে তুলে ধরলাম যে গোসাবায় ঠিক কি ধরনের পারসিকিউশন লোকের ওপর হয়েছে. কোনো আশ্চর্যের কিচ্ছু নেই যে 82,000-এর বেশি ভোট যে 18,000-এ নেমে এসছে. এইরকম টেরারের মুখোমুখি হলে মানুষ আর কাকে ভোট দেবে? একটা বিষয় স্পষ্ট, এখানে গণতন্ত্র নেই. এই ভোট কিন্তু গণতন্ত্রের প্রতিচ্ছবি নয়. আমি আপনাদের দেখাচ্ছি একটা ছবি, ওই ওদেরই ছবি, মানে মণ্ডল দম্পতির ছবি. আমি মণ্ডল টাইটেলটাও আপনাদেরকে বলেই দিলাম, নামটা বলবো না. একবার দেখুন ছবি, আমি কাছে নিয়ে আসছি যতটা সম্ভব. এই হচ্ছে ওদের জিনিসপত্র পোড়ানো হচ্ছে এবং এইটি হলো বাড়িঘর দোরের অবস্থা. এইভাবে বাড়িঘর দোরকে ভ্যান্ডালাইজ করা হয়েছে মণ্ডল দম্পতি গোসাবার. এইটা আপনাদেরকে দেখালাম জাস্ট একটা উদাহরণ হিসেবে. এবং দিনহাটা সম্বন্ধেও একই কথা প্রযোজ্য. কে না জানে বেঙ্গল ভায়োলেন্সের সবচেয়ে বেশি এফেক্টেড ডিস্ট্রিক্ট হচ্ছে কোচবিহার. বহু লোক এখনো বাড়ি ফিরতে পারেনি, তারা আসামে পালিয়ে গিয়েছেন. সুতরাং দিনহাটার লোক বিজেপিকে যতজন ভোট দিয়েছিলেন, 1,16,035টা ভোট পেয়েছিল বিজেপি মে মাসে, নিশীথ প্রামাণিক পেয়েছিলেন, আর টিএমসি পেয়েছিল 1,15,978টি ভোট. সেইখানে এবার টিএমসি পেয়েছে 1,15,000 থেকে টিএমসি লাভ দিয়ে চলে গেছে 1,89,000-এরও বেশি ভোট, 1,89,575টা ভোট. আর বিজেপি যেখানে 1,16,000 পেয়েছিল সেখানে বিজেপি পেয়েছে 25,486টি ভোট. এটা তো পারসিকিউশনের রিফ্লেকশন বটেই. আমি আবারও আরেকটা উদাহরণও আপনাকে দিনহাটা থেকে দেখাতে পারতাম, কিন্তু সেটা হয়তো বোরিং হয়ে যাবে. এত ভয়াবহ পারসিকিউশন, এত বেশি সংখ্যক লোক এমন মারাত্মকভাবে আক্রান্ত হয়েছেন, এত বেশি সংখ্যক মহিলা রেপড হয়েছেন, আপনারা কল্পনা হয়তো করতে পারবেন না. আমি যেহেতু এই ডেটা নিয়ে কাজ করেছি, আমার পক্ষে কিন্তু গোটা জিনিসটা হজম করা খুব কষ্ট হয়েছে, এটুকু আমি আপনাদেরকে বলতে পারি. এই এত, এবং সবথেকে বড় কথা, মানুষ তো নিজের হাতে, যারা পেরেছেন বাংলায়, যারা একদম ভালোভাবে লিখতে পারেননি, আঁকা বাঁকা অক্ষরে হলেও তারা নিজেরা লিখেছেন. সেই চিঠিটা ড্রাফট করে দিয়েছে মনিকা অরোরার টিম, অ্যাডভোকেট মনিকা অরোরার টিম, কিন্তু তারা তো নিজেরা লিখেছেন, তাদের ছবি,
তাদের মেডিকেল স্যার তারা যখন মার খেয়েছেন, যাদের চোখ ফেটে বেরিয়ে এসছে, যাদের হাত ভেঙে গেছে, তারা তাদের মেডিকেল রিপোর্টগুলোও অ্যানেক্স করেছেন তাদের রিপোর্টের সঙ্গে। সুতরাং এই গোটা ঘটনাটার প্রভাব কিন্তু দিনহাটা আর গোসাবার ইলেকশন রেজাল্টে সরাসরি দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং গণতন্ত্রের প্রমাণ কিন্তু এই ভোটের ফল নয়। তৃণমূল জয়ী হয়েছে ঠিকই, কিন্তু এই নিয়ে কিন্তু কিচ্ছু বলা যায় না। এইটুকু বলেই আমি আজকে আপনাদের থেকে বিদায় নিতে চাই। পশ্চিমবঙ্গের উপনির্বাচন আসলে বেঙ্গল ভায়োলেন্সের একদম পরিষ্কার প্রতিচ্ছবি। এবং একটা জিনিস বলে আমি শেষ করতে চাই, সেটা হলো পশ্চিমবঙ্গে যে পারসিকিউশন হয়েছে আর বাংলাদেশে যে পারসিকিউশন হয়েছে, দুটোর নেচার কিন্তু এক। বাংলাদেশেরও লোকেদেরকে মেরে প্রপার্টি থেকে উৎখাত করতে চাওয়া হচ্ছে, বলা হচ্ছে এখান থেকে তোমরা চলে যাও, প্রপার্টি আমাদেরকে দিয়ে দাও, নামমাত্র দামে বিক্রি করে দাও, নয়তো কেড়ে নেব। ঠিক একইভাবে বেঙ্গল ভায়োলেন্সে যে সমস্ত লোকগুলো আক্রান্ত হয়েছে, তাদের একটা সেই সব লোকগুলোর একটা বড় অংশ তাদের প্রপার্টি থেকে তাদের উচ্ছেদ করা হয়েছে, এবং সেই প্রপার্টি কিন্তু দখল নিয়েছে অন্য কেউ। অর্থাৎ দুইটি জায়গায় পারসিকিউশনের নেচারটা এক। এবং আমরা কি জানি, বাংলাদেশে কারা থাকে? মূলত বাংলাদেশ হচ্ছে ইসলামিক দেশ এবং মূলত মুসলিম অধ্যুষিত দেশ। এবং পশ্চিমবঙ্গেও যে মানুষের উপর যে পারসিকিউশন হয়েছে, সেখানে যখন আপনি একই নেচার দেখতে পাচ্ছেন পারসিকিউশনের, একইভাবে যারা বলছে তোরা এখান থেকে চলে যা, এবং তারপর তাদের প্রপার্টি দখল করছে, কি মনে হচ্ছে বেঙ্গল ভায়োলেন্সের নেচারটিও ইসলামিক, তাই না? এবং বাস্তবেও তাই। পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি যে সমস্ত জায়গায় বিপজ্জনকভাবে বদলেছে, সেই সব জায়গায় কিন্তু মানুষের এই দুর্দশা হচ্ছে। সুতরাং এটা আমাদের সকলের জন্যই সচেতন হওয়ার সময় এবং রুখে দাঁড়ানোর সময়। নমস্কার।